অন্নপূর্ণা ভান্ডার প্রতিশ্রুতি, জুমলা নাকি বাংলার মহিলাদের অধিকার? নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আজকের আলোচনার বিষয় এমন একটা প্রকল্প যেটা নিয়ে বাংলার লক্ষ লক্ষ মহিলাদের মধ্যে আশা প্রত্যাশা আবার একই সঙ্গে তৈরি হয়েছে সংশয়ও। আমি বলছি বিজেপির বহুল প্রচারিত অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার কথা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্প পত্রে ঘোষণা করেছিলেন যে বাংলার মহিলাদের জন্য তারা চালু করবে অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে আসছিল। বিজেপি তখন বলেছিল তারা ক্ষমতায় এলে আরো বেশি অর্থ দেবে, অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার যেখানে ১৫০০ টাকা করে অনুদান দিত, তার বদলে বিজেপি ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে দেবে। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই প্রতিশ্রুতি কি সত্যি বাস্তবায়িত হবে নাকি একটা শুধুমাত্র ভোটের আগে দেওয়া একটা রাজনৈতিক প্রতিশ্রুতি হিসাবেই থেকে যাবে? আর এই প্রশ্নটা শুধু বিরোধীরা তুলছে না বা সাধারণ মানুষ তুলছে না, এই প্রশ্নটা তুলছেন এমন একজন ব্যক্তি যাকে অনেকেই বিজেপির অন্যতম ঘনিষ্ঠ বলেই মনে করেন। তিনি হলেন জনপ্রিয় ইউটিউবার শফিকুল ইসলাম, যিনি আরামবাগ টিভির মুখ হিসাবেই বেশি পরিচিত। সম্প্রতি তিনি একটা তার ভিডিওতে বলেছেন অন্নপূর্ণা ভান্ডার যদি বাস্তবায়িত না হয় তাহলে নাকি বা জুমলায় পরিণত হয় তাহলে নাকি তিনি সবচাইতে বেশি খুশি হবেন। তিনি ঠিক কি বলেছেন চলুন একটা সামান্য ক্লিপ সেখান থেকে আপনাদের একটু শোনাই। তো যখন এটা ঘোষণা করা হয়েছিল না ৩,০০০, আমি বলেছিলাম যে আমার কিন্তু এতে মত নেই, কিন্তু সংকল্প পত্রে যেটা প্রকাশ করেছে বিজেপি, তার বিরুদ্ধে আমি কেন ক্যাম্পেইন করছি না? একটাই উদ্দেশ্য ছিল, মমতা ব্যানার্জির সরকার ভাতা দিয়ে মহিলাদের ব্রেনকে যেভাবে ওয়াশ করে দিয়েছেন, আর মানুষের এই একটা অংশের মানুষ কিছু পেলেই ব্যাস কি যাচ্ছে, কোন দিকে যাচ্ছে জাতি, দেশ, রাজ্য তারা ভাবতেই চান না। তাদেরকে 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 নড়িয়ে দেওয়ার জন্যে এই যে প্রকল্প ঘোষণা করা হয়েছে, মানে মেন কথা পরিবর্তন আনার জন্য মমতা ব্যানার্জি যেভাবে ওই মহিলাদেরকে ওয়াশ করে রেখেছেন সেটাকে টলিয়ে দেওয়ার জন্য এই যে প্রকল্প ঘোষণা করছে বিজেপি, এটা পলিসিগত ঠিক আছে পরিবর্তনের জন্য। কিন্তু এবার যদি বলেন আমাদেরকে বলা হয়েছিল তাহলে কেন এখন দেওয়া হবে না, না দিলে এটা হচ্ছে জুমলা। আমি বলবো জুমলা যদি আপনারা এই ক্ষেত্রে বলে থাকেন বলতে পারেন। যদি সরকার এই ধরনের পুরো ভাতা বন্ধ করে দেয়, আমি বলবো এইরকম জুমলাকে ওয়েলকাম। আপনাদেরকে ব্রেন ওয়াশ করে সরকারটাকে টিকিয়ে রেখে যে সর্বনাশ করে দিচ্ছিল এই রাজ্যের সরকারটা আগেরটা, যদি এটা জুমলা মনে করেন যে আমাদের ভোটটাকে নেওয়ার জন্য কথা বলেছে এখন দিচ্ছে না, আমি বলবো এরকম জুমলা ওয়েলকাম। সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকে। যে মানুষটি মানে মানে কর্মে সক্ষম, হাত পা সব ঠিক আছে, চোখে দেখতে পান, সুস্থ সবল, তাকে কখনো একটা সরকার আর্থিক সাহায্য করতে পারে না, উচিত না। একটা দেশ, একটা জাতি এগোয় যখন জাতি সকলে কাজ করেন, মেহনত করেন। বসে বসে খাইয়ে একটা পরিবারের যেমন কখনো উন্নতি হতে পারে না, তেমনি একটা গোটা দেশের মানে সবাইকে যদি বলা হয় যে বসে বসে টাকা দেবো, সেই জাতি, সেই দেশ কখনো এগোতে পারে না। তো আপনারা শুনতেই পেলেন। প্রথমে শুনে অনেকেরই অবাক লাগতে পারে, কিন্তু কেন তিনি এমন কথা বললেন? তার যুক্তি হলো যারা সুস্থ সবল এবং কাজ করার ক্ষমতা রাখেন তাদের কেন সরকার বিনামূল্যে টাকা দেবে? তারা তো কাজ করে আয় করতেই পারেন। শুনতে যুক্তিসঙ্গত লাগতে পারে, কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে। মানুষ কাজ করতে চাইলেই কি কাজ পায় আমাদের রাজ্যে? বিশেষ করে বাংলার গ্রাম অঞ্চলের মহিলারা, আজ একজন স্নাতক বা উচ্চ মাধ্যমিক পাস মহিলা যদি নিজের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজতে বের হন তাহলে তার সামনে কতগুলো সুযোগ খোলা থাকে। গ্রামের গৃহবধূদের জন্য কতটা কর্মসংস্থান তৈরি হয়েছে, কতজন মহিলা নিয়মিত বেতনের কাজ বা চাকরি পাচ্ছেন। এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা সবাই সত্যিই দিতে পারবো?
বা দিতে পারি। আমরা সবাই জানি বাংলার বহু পরিবারে এখনো মহিলাদের উপার্জনের সুযোগ কিন্তু একদম খুব সীমিত, অনেক ক্ষেত্রে তো নেই বললেই চলে। অনেক পরিবারের পুরুষ সদস্যদের আয়ের উপরই পুরো সংসার নির্ভরশীল হয়। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পগুলো শুধু একটা অনুদান নয়, অনেক ক্ষেত্রে এগুলো পরিবারের আর্থিক নিরাপত্তার একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ স্তম্ভ। অনেকে এই ধরনের প্রকল্পকে ফ্রি টাকা বলে সমালোচনা করেন ঠিকই, কিন্তু অর্থনীতির ভাষায় বিষয়টা এতটা সরল নয়। ধরুন একজন মহিলা প্রতি মাসে 3,000 টাকা পেলেন, তিনি সেই টাকা ব্যাংকে তো আর জমা করে রাখবেন না। সেই টাকা দিয়ে তিনি বাজার করবেন, ওষুধ কিনবেন, সন্তানদের পড়াশোনার খরচ মেটাবেন, জামা কাপড় কিনবেন, স্থানীয় দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। অর্থাৎ সেই টাকা আবার বাজারে ফিরে যাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছে, সেখান থেকে পাইকারি বাজারে যাবে, তারপর উৎপাদনকারীর কাছে আবার পৌঁছাবে। অর্থাৎ একই টাকা অর্থনীতির বিভিন্ন স্তরে ঘুরতে থাকবে। এটাকেই অর্থনীতিতে বলা হয় মানি সার্কুলেশন। বিশ্বের বহু দেশেই অর্থনৈতিক মন্দার সময় সরকার সরাসরি মানুষের হাতে টাকা দিয়ে থাকে, কারণ তারা জানে সাধারণ মানুষ সেই টাকা খরচ করবে এবং অর্থনীতিকে সচল রাখবে। তাই বিষয়টা শুধু অনুদান নয়, এটা অর্থনৈতিক কার্যকলাপেরও একটা বড় অংশ। তবে এর মানে এই নয় যে শুধুমাত্র অনুদান দিয়েই একটা রাজ্যের উন্নয়ন সম্ভব, কখনোই নয়। দীর্ঘমেয়াদী কর্মসংস্থানেই সবচাইতে হলো বড় সমাধান। কলকারখানা চাই, শিল্প চাই, নতুন বিনিয়োগ চাই, চাকরি চাই, কিন্তু যতদিন পর্যন্ত সেই কর্মসংস্থান তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত বহু পরিবারের কাছে এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক অন্নপূর্ণা যোজনার বাস্তবতা নিয়ে। অনেক আবেদনকারী অভিযোগ করছেন যে প্রকল্পের জন্য যে আবেদনপত্র দেওয়া হয়েছে, মানে 12 পাতার, তা অত্যন্ত জটিল। অনেক তথ্য চাওয়া হয়েছে, অনেক নথি জমা দিতে বলা হয়েছে, বহু পৃষ্ঠার ফর্ম পূরণ করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, যদি সরকার সত্যিই দ্রুত প্রকল্প চালু করতে চাইতো তাহলে কি আরো সহজ ব্যবস্থা করা যেত না, বা সরলীকরণ করতে পারতো না? এই প্রশ্ন এখন অনেকেই করছেন। অবশ্যই সরকার বলতেই পারে দুর্নীতি রোধ করার জন্য যাচাই বাছাই প্রয়োজন, এই যুক্তিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে অত্যাধিক জটিলতা অনেক সময় প্রকৃত উপভোক্তাদের সমস্যার মধ্যে ফেলে। ফলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়, আর রাজনীতিতে যখন সন্দেহ তৈরি হয় তখন তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি শেষ পর্যন্ত সরকার এই প্রকল্প বাস্তবায়ন না করে, যদি কোনোভাবে বলা হয় অর্থনৈতিক পরিস্থিতির কারণে আর সম্ভব নয়, অথবা যদি প্রকল্প এমন ভাবে সীমিত করা হয় যে অধিকাংশ আবেদনকারী তার বাইরে থেকে যান, তাহলে কি হবে? প্রথমত, মানুষের মধ্যে রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর আস্থা কমবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি মানুষ গুরুত্ব দিয়ে শুনে, সেই প্রতিশ্রুতি পূরণ না হলে সাধারণভাবে ভোটারের মনে হতাশা তৈরি হয়। দ্বিতীয়ত, যেসব পরিবার এই প্রকল্পের উপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, সমাজের রাজনৈতিক অবিশ্বাস বাড়বে। মানুষ ভাবতে শুরু করবে নির্বাচনের আগে বলা কথা আর নির্বাচনের পরের কাজ এক নয়। আর সবচাইতে বড় কথা, যারা ইতিমধ্যেই অর্থনৈতিক চাপে রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ তৈরি হবে। তাই অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন সবচাইতে বেশি প্রয়োজনীয় স্বচ্ছতা। সরকার স্পষ্ট করে বলুক কবে থেকে এই প্রকল্প চালু হবে, কাদের দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কতজন পাবেন, কত টাকা বরাদ্দ করা হয়েছে, এবং আবেদনকারীদের কতদিন অপেক্ষা করতে হবে। কারণ মানুষ ভিক্ষা চায় না, মানুষ অধিকার চায়, মানুষ সম্মান চায়, মানুষ কাজ চায়। আর যখন কাজের সুযোগ পর্যাপ্ত থাকে না, তখন সামাজিক সুরক্ষা প্রকল্প মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষ করার আগে একটা কথাই বলবো, অন্নপূর্ণার ভান্ডার নিয়ে বিতর্ক হতেই পারে, ভিন্ন মত আপনার থাকতেই পারে। কেউ বলতে পারেন অনুদান কমানো উচিত, কেউ বলতে পারেন অনুদান বাড়ানো উচিত, কেউ বলতে পারেন শুধু কর্মসংস্থানেই হচ্ছে এর একমাত্র সমাধান।
কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, বাংলার কোটি কোটি মহিলা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের কিন্তু ভোট ব্যাংক নন। তারা এই সমাজের অর্থনীতি, পরিবার এবং সামাজিক কাঠামোর অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া নয়, একটা সামাজিক দায়িত্ব। এখন দেখার বিষয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবের মাটিতে কতটা সফলভাবে বাস্তবায়িত হয়। এ বিষয়ে আপনাদের কি মত? অন্নপূর্ণা ভান্ডার কি বাংলার মহিলাদের জন্য প্রয়োজনীয়, নাকি শুধুমাত্র কর্মসংস্থান তৈরির উপরেই জোর দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।